দেখো একদম শুরুতেই তুমি আমাদের একটা স্থানাঙ্ক ব্যবস্থার কথা চিন্তা করো তো। করো একটু ইয়ে করে নিই, কালারটা একটু ঠিক করে নিই। দেখো আমরা প্রথমে আমাদের স্থানাঙ্ক ব্যবস্থা নিয়ে একটু কাজ করছি। ধরো এটা আমাদের এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ মনে করো। এখন তুমি এখানে একটা বিন্দু স্থাপন করতে চাও, সেই বিন্দুটা কত 4 3 মনে করো 1 2 3 4, আর এইদিকে যাবে 3 1 2 3। তোমরা বুঝে নিও, হ্যাঁ আনুমানিক এখানে আসবে ধরো বিন্দুটা। এই যে এই বিন্দুটার স্থানাঙ্ক কত হবে বলো তো 4,3, তাই না? আমরা এক্স ওয়াই প্লেনে একটি বিন্দুকে স্থাপন করলাম, এখানে এই ওটা হলো আমাদের মূল বিন্দু। ওকে ফাইন। এবার তুমি যদি এই মূল বিন্দুর সাথে এই বিন্দুটা যুক্ত করে দাও, দেখো এটা আমরা যুক্ত করে দিচ্ছি, চলো এটা যদি আমরা এখানে যুক্ত করে দেই এবং এখানে একটা তীর চিহ্ন দিয়ে দেই, তাহলে দেখো তো আমরা কি পাচ্ছি। মিনিট, হ্যাঁ একটা ভেক্টর পাবো না আমরা, বলো তো ছেলেরা? এই ভেক্টরটা দেখো এটার দিক আছে কিন্তু, এই যে দেখো এটা মূল বিন্দু থেকে এই বিন্দুর দিকে, এটার দিক হলো মূল বিন্দু থেকে এই বিন্দুর দিকে, এটার মানও আছে। মানটা কত দেখো, আমরা যদি এই যে এখান থেকে এটা যুক্ত করে দেখো, একটু চিন্তা করো, এইটুকুর মান হচ্ছে আমাদের 4, দেখো এই যে এইটুকুর মান, এইটুকুর মান আমাদের 4, এইটুকুর মান 3। তাহলে এটা সমকোণী ত্রিভুজ থেকে আমরা পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করি, এখানে কত পাবো দেখো √4² + 3² মানে 16 + 9 মানে হলো তোমার 25, তার মানে 5 আসবে। দেখো তার মানে এই ভেক্টরটার কিন্তু দৈর্ঘ্য আছে, মান আছে এবং একটা দিকও আছে। তাহলে এটাকে আমরা একটা ভেক্টর চিন্তা করতে পারি। যখন তুমি এটাকে বিন্দু চিন্তা করবে তখন লিখবে এই ফরম্যাটে, দেখো 4,3 ফার্স্ট ব্র্যাকেট দিয়ে, মনে রাখবা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমরা বিন্দু প্রকাশ করি। আর যদি আমরা ভেক্টরকে, এই যে দেখো এখন যে ভেক্টরটা আমরা পেলাম, এই যে এই ভেক্টরটা, এই ভেক্টরটাকে আমরা প্রকাশ করতে পারি তিনটা উপায়ে। প্রথম উপায় হলো এই যে এরকম, দেখো প্রথমে এক্স এর মান দিবা, পরে ওয়াই এর মান দিবা 4 3, এইভাবে লিখতে পারো তুমি চাইলে। যখন এইভাবে লিখবে তখন এটাকে বিন্দু বোঝা যাবে না, এটা ভাববা তুমি ভেক্টর। ওকে, এটার আরেকটি রূপ আছে, সেটা হলো এরকম, এইভাবেও ভেক্টর প্রকাশ করে পাবে 4,3, এটাও কিন্তু একই ভেক্টর প্রকাশ পায়। আবার ফাইনালি আরেকটা আছে গুরুত্বপূর্ণ পদ্ধতি, সেটা হলো এরকম, দেখো 4i প্লাস, এগুলো ফিজিক্সেও পাবে 3j। আমি কি বোঝাতে পেরেছি? তিনটা একই ভেক্টরকে নির্দেশ করছে। প্রথম দুইটা স্যার একটু আরেকবার বললে ভালোই। বলি এইটাকে দেখো, এই যে ভেক্টর, এই যে ও থেকে এই যে একটা বিন্দু, ধরো এই বিন্দুটা আমি নাম দিলাম এ, বোঝার সুবিধার্থে, হ্যাঁ ধরো এটা হলো এই বিন্দু, ধরে নাও তুমি, তাহলে ও এ কি একটা ভেক্টর হবে না? ও এ, জি স্যার, কারণ এটার একটা ডিরেকশন আছে, এটা ডিরেকশন আছে, এর মানও আছে, তাহলে এটা একটা ভেক্টর। এই ভেক্টরকে আমরা যদি লিখতে চাই, ভেক্টরটাকে যদি প্রকাশ করতে চাই, এইভাবে প্রকাশ করতে পারবো, এই যে উপরে 4 নিচে 3 লিখে থার্ড ব্র্যাকেট দিয়ে। যখন এইভাবে লিখবা তুমি ভাববা এটা একটা বিন্দু না, এটা ভেক্টর। আর যখন এইভাবে লিখবা যে এইভাবে, তখন তুমি ভেবে নেবা এটা একটা বিন্দু, জাস্ট একটা বিন্দু এক্স ওয়াই প্লেনে। মনে থাকবে? আসো, জি স্যার। তাহলে এইটা যে কথা, এই যে এইভাবে লিখলা যেই বিষয় রিপ্রেজেন্ট করে, এইটা একই জিনিস রিপ্রেজেন্ট করে, তুমি এইটা এইভাবে লিখতে পারো। অথবা এই দুই প্রকারের কোন প্রকার তুমি বাছাই না করে এইভাবে তুমি লিখতে পারো একই জিনিস। কিভাবে দেখো 4i, আমি একটু বোঝাই। এখানে আইটা কি, আই হলো এক্স অক্ষ বরাবর একক ভেক্টর, আর জে হলো ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর। এই যে এখানে দেখো একক অংশ কতটুকু, দেখো এই যে আমি একটু লাল কালি দিয়ে দেখাই, দেখো তোমাদের বুঝতে যেন সুবিধা হয়। আছে স্যার, হ্যাঁ ফিজিক্সে পাবে। দেখো এই যে এইটুকু হলো আমাদের আই, দেখো এই যে এক্স অক্ষ বরাবর একক, যে এককটুকু সেটা হলো আই, আর ওয়াই অক্ষ বরাবর একক, এই যে দেখো এই যে এইটুকু হলো আমাদের জে, লাল অংশটুকু, বুঝেছো? আচ্ছা, তাহলে এবার তুমি যদি বলি 4i করো, 4i মানে কি, আই কে 4 গুণ করা, তাই না? তাহলে আই কে তুমি যখন 4 গুণ করবা, 4 গুণ করলে দেখো তুমি কি পাবে, যখন তুমি 4 গুণ করবে তুমি পাবে কিন্তু এই যে এই অংশটুকু, এটা কিন্তু 4i, দেখো 4i ভেক্টর পেলাম। ওকে, আবার দেখো তুমি 3j, তুমি 3j করো, যে এই যে ভেক্টরটুকুকে 3 গুণ করো, দেখো তুমি 3 গুণ করলে পাবে এই যে এরকম একটা মান, এই যে এটা হলো 3j ভেক্টর সবুজগুলা। এবার তোমরা এটা নিশ্চয়ই জানো যে ভেক্টরের প্রপার্টি থেকে একটি ভেক্টরকে সমান্তরালে সরানো যায়, তাই না? সরানো যায়, এটা জানো তো? একটি ভেক্টরকে কি সমান্তরালে সরানো যায় না?
আচ্ছা, এটা মনে হয় তোমাদের হয়তো বা ইয়া নাই, তোমাদের হয়তো পাওনি আগে। মনে রাখবা এই যে ভেক্টরটা, এই যে দেখো এই ভেক্টরটাকে আমি সমান্তরাল সরাইয়া ঠিক এবার আমি স্থাপন করতে পারবো। এই যে এখানে এনে স্থাপন করতে পারবো, দেখছো সমান্তরালে এনে আমি যে কোনো জায়গায় সরাতে পারবো, আমি নিচেও নামাতে পারবো এটাকে সমান্তরালে। ক্লিয়ার এইটুকু সবাই? জি স্যার। না স্যার, হ্যাঁ, আচ্ছা কোথায় সমস্যা বলো, শাহরিয়ার বলো। সমান্তরালের দিকটাই। আচ্ছা প্রথমে দেখো এই যে এই লালটুকু ছিল আমাদের আই, তাহলে 4i, এখানে 4i মানে কি i কে 4 গুণ করা, তাহলে i কে 4 গুণ করলে এই পর্যন্ত আসলো। দেখো এই যে 1 2 3 4 মানে 4টা i এখানে যোগ করছি, তাই না? এই পর্যন্ত আসলো, জি। বুঝো। এরপরে আছে কত আমাদের 3j, দেখো এই যে ছিল এই যে এই অংশটুকু লাল, এটাকে আমরা 3 গুণ করছি, দেখো 1 গুণ 2 গুণ 3 গুণ, এটা হলো 3j। এবার মনে রাখবা যে কোনো ভেক্টরকে এটা সমান্তরালে সরানো যায়। দেখো এই ভেক্টর আর এই ভেক্টরটা কি সমান্তরাল না, এবং দৈর্ঘ্যও দেখো সমান, বুঝতে পেরেছি? তাহলে তুমি চাইলে এই ভেক্টরটাকে এখানে এনে স্থাপন করতে পারবে, অথবা তুমি নিচেও স্থাপন করতে পারবে। দিক একই রাখবা, সমান্তরাল রাখবা এবং দৈর্ঘ্য সমান রাখবা। ইজ ইট ক্লিয়ার? তুমি সমান্তরাল সরাতে পারবা। এবার তোমরা দেখো হায়ার ম্যাথে তোমরা কিন্তু ভেক্টরের ত্রিভুজ বিধি পড়েছিল, তাই না? ভেক্টরের ত্রিভুজ বিধি ছিল এরকম যে যদি একটি ত্রিভুজের দুটি বাহু একই ক্রমে দুটি ভেক্টরকে রিপ্রেজেন্ট করে, তাহলে এই ভেক্টর দুটার যোগফলকে তৃতীয় বাহু বিপরীত ক্রমে রিপ্রেজেন্ট করবে, তাই না? মনে আছে? এখানে দেখাই, দেখো মনে করো ধরো একটা ত্রিভুজ এই যে এরকম আছে, মনে করো তুমি একটা ভেক্টর দিলে এই দিকে আর একটা ভেক্টর দিলে এই দিকে, দেখো একই ক্রমে এইটা এই দিকে আসতেছে, এটা এই দিকে যাচ্ছে, বিপরীত হচ্ছে না। তাহলে এই দুইটা ভেক্টরের যোগফল হবে কি? তৃতীয় বাহু দ্বারা প্রকাশ পাবে এবং চিহ্ন হবে বিপরীত দিকে। দেখো এটা কিন্তু এই দিকে যাওয়ার কথা ছিল, এবার দেখো এখানে আসছে এই দিকে যাচ্ছে, এই দিকে যাওয়ার কথা ছিল, কিন্তু এবার হবে উল্টা, ফলাফলটা বিপরীত ক্রমে নির্দেশ হবে। বোঝাতে পারছি? এটা ছিল ভেক্টরের ত্রিভুজ বিধি। ক্লিয়ার হয়েছে কনসেপ্টটা? জি স্যার। তাহলে এখানে দেখো এই যে দেখো এই ভেক্টরটা এই দিকে যাচ্ছে, দেখো এই দিকে যাচ্ছে, আবার এই ভেক্টরটা এই দিকে যাচ্ছে, দুইটার ভেক্টরের দিক কিন্তু একই। আবার তাহলে এই দেখো তৃতীয় ভেক্টরটা দেখো এই যে এটা কিন্তু এই দিকে যাচ্ছে, এই যে তৃতীয় ভেক্টরটা এই যে আমি একটু অন্য কালার দিই এখানে, তাহলে তোমার বুঝতে ইজি হবে। দেখো এই দেখো এখানে এই যে লাস্ট ভেক্টরটা, এই যে শেষ ভেক্টরটা কিন্তু এরকম, দেখছো? তাহলে কি এই যে এই দুটো ভেক্টরের দিক একই এবং একটা ত্রিভুজ গঠিত হচ্ছে, তাহলে তৃতীয় বাহু দেখো বিপরীত ক্রমে আছে, সুতরাং এই দুইটার যোগফল কি এই ভেক্টরটা হবে না? এই যে এই ভেক্টরটা হবে না? জি স্যার। আর এই OA ভেক্টরটা দেখছো OA, এই ভেক্টরটাই কিন্তু আমি বলছিলাম 4 3, তার মানে এইটা যেই কথা এইটা একই কথা না? একই কিন্তু এই 4/3 স্যার। তুমি যদি, হ্যাঁ বলো। স্যার ওএ স্যার একটা অবস্থান ভেক্টর না স্যার? হ্যাঁ আমরা অবস্থান ভেক্টর বলতে পারি এখানে, যেহেতু ও হলো অরিজিন, আমরা বলতে পারি। আমি অরিজিন দিয়ে এমনি বোঝালাম সুবিধার্থে, আমি এখানে বি এ ভেক্টর দিয়ে কাজ করতে পারতাম, ঠিক আছে? আমি যে কোনো ভেক্টর নিয়ে কাজ করতে পারতাম, আমি বোঝানোর সুবিধার্থে ও দিয়ে শুরু করেছি যেন তুমি মানগুলো কাউন্ট করতে পারো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা বুঝলাম এই ব্যাপারটা এইভাবে লেখা যায়। হ্যাঁ তাহলে এই যে 4 3 এটাকে এইভাবে লেখা যাবে, এটা ভালো করে মনে রাখো, এটা কিন্তু আমরা বারবার ব্যবহার করব। এই যে এই অংশটাকে এইভাবে লেখা যাবে, মনে রাখবা। ওকে চলে আসো। এইবার আমরা যেই অংশটা আসতে যাচ্ছি দেখো একটু, দেখো আমাদের এক্স অক্ষ বরাবর যে একক ভেক্টর ছিল সেটা একটু লিখি, ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর থেকে আমরা একটু লিখি। ধরো এটা হলো এক্স অক্ষ বরাবর এক অংশ, ওকে? তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক কত হবে তৌহিদ বলো? স্যার 1 0। 1,0 আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখবো। আবার দেখো এখানে আমি যদি এবার এটাকে ভেক্টর চিন্তা করি, দেখো আমি যদি এবার তীর চিহ্ন দিয়ে দিই, এবার কিন্তু এটা ভেক্টর হয়ে গেল। এবার এটাকে লিখলে তুমি লিখবে এইভাবে লিখতে হবে, দেখো বললাম না এইভাবে লেখা যায় 1 0, দেখো এটা কিন্তু একটা ভেক্টর হয়ে গেল। এবার আসো ওয়াই অক্ষ বরাবর মনে করো একক ভেক্টর হলো এইটা, আমি যদি বিন্দু হিসেবে লিখতে চাই এটাকে লিখবো আমরা এইভাবে লিখবো, দেখো অনলি 0 1, তাই না? বাট আমি যদি এবার তীর চিহ্ন এখানে দিয়ে দিই, দেখো এটা কিন্তু এবার ভেক্টর হয়ে গেছে, যে এটুকু একটা ভেক্টর হয়ে গেল। এই ভেক্টরটাকে তুমি যদি লিখতে চাও তুমি লিখবা এইভাবে, দেখো 0 1, একটু আগে এটা আলোচনা করেছি, এটা কি ক্লিয়ার? জি ঠিক স্যার। আছে হ্যাঁ, তাহলে এই দুটো ভেক্টরকে তুমি যখন এবার একসাথে লিখবা, দেখো একসাথে যখন তুমি লিখবা, প্রথমে আমরা কি লিখি সবসময় এক্স এর মান লিখি না? এক্স এর স্থানাঙ্কটা লিখো 1 0, আবার দ্বিতীয় ওয়াই এর মানটা লিখো 0 1,
দেখো এইটাই কিন্তু একটা ম্যাট্রিক্স হয়ে গেছে। এবার দেখেছো? তাহলে ম্যাট্রিক্স জি মূলত স্যার, তুমি বলতে পারো যে স্যার ম্যাট্রিক্স একটি স্থানাঙ্ক ব্যবস্থা প্রকাশ করছে। দেখো এটা কিন্তু একটা স্থানাঙ্ক ব্যবস্থা, এক্স অক্ষ বরাবর একক ভেক্টর, ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর। এই দুইটা ভেক্টর ব্যবহার করে আমরা এক্স ওয়াই প্লেনে যে কোনো বিন্দু বসাতে পারবো। তুমি মনে করো বসাবে কি -2 3, তার মানে কি -2i + 3j। এই i ভেক্টরকে তুমি বিপরীত দিকে ঘুরে দ্বিগুণ করবা আর 3j করবা। তুমি চাইলে এই দুইটা ভেক্টর ব্যবহার করে এক্স ওয়াই প্লেনে যে কোনো মান তুমি বের করতে পারবা, তাই না? তাহলে এই যে এই স্থানাঙ্ক ব্যবস্থা বলতে পারি আমরা এটাকে, এই ম্যাট্রিক্সটাকে একটি স্থানাঙ্ক ব্যবস্থা বলতে পারি, মনে রাখবা। আচ্ছা, এটাকে বলা হয় কি আইডেন্টিটি ম্যাট্রিক্স, অভেদক ম্যাট্রিক্স, মনে রাখবা। অভেদক ম্যাট্রিক্স কেন বলি একটু পরে ক্লিয়ার করছি। শুরুতে তুমি জানো অভেদক কি, এটাকে শিখে নাও। আমি এখন যে কথাগুলো বলছি প্রত্যেকটা কথা গুরুত্বপূর্ণ। অভেদক কি? অভেদক আমরা চলো একটু শিখি। দেখো আইডেন্টিটি, হ্যাঁ এই যে আইডেন্টিটি, আইডেন্টিটি আমরা শিখতেছি, চলো। আইডেন্টিটি মানে হলো, ধরো তুমি গুণের কাজ করছো, তাহলে তুমি লিখলা মনে করো এখানে 5, 5-এর সাথে কোন একটা সংখ্যা গুণ করলে এটা চেঞ্জ হবে না, 5ই থাকবে, বলো তো? 1 1। 1 হ্যাঁ, স্যার। তাহলে এটা তুমি 5ই পাচ্ছ। এই যে 1, এইটা হবে 1 হবে গুণের জন্য আইডেন্টিটি। তাহলে আইডেন্টিটি হলো এমন একটি কোয়ান্টিটি যা কোন রাশিকে অপরিবর্তিত রাখে, অপারেশনের পরে একই জিনিস থাকবে, দেখছো? একই জিনিস থাকে। তাহলে গুণের ক্ষেত্রে আইডেন্টিটি হবে 1। এবার যদি বলি যোগের ক্ষেত্রে, ধরো 5 আছে, 5-এর সাথে কি যোগ করলে 5ই থাকবে? 0 শূন্য। ভেরি গুড। তাহলে এই যে দেখো শূন্য, এই শূন্যটা হবে যোগের ক্ষেত্রে আইডেন্টিটি। এটা হলো যোগের ক্ষেত্রে আইডেন্টিটি, বোঝাতে পারছি? তাহলে এইটাকে যেহেতু আমরা আইডেন্টিটি ম্যাট্রিক্স বলছি, তাহলে এটার কাজ হবে এমন, এটার সাথে কোনো কিছু অপারেট করলে ওই ম্যাট্রিক্সটাই থাকবে, কোনো চেঞ্জ হবে না, বুঝছো? এই ম্যাট্রিক্সের সাথে তুমি যদি ধরো এখানে আরেকটা ম্যাট্রিক্স তুমি নিলা, মনে করো তুমি নিলা কত 2 3 6 9, মনে করো একটা ম্যাট্রিক্স নিলা। এবার তুমি যদি এই দুইটা ম্যাট্রিক্স গুণ করো, দেখবা আবার এই ম্যাট্রিক্সটাই ফেরত পাবে, ঠিক এই ম্যাট্রিক্সটাই তুমি ফেরত পাবে, চেঞ্জ হবে না। তার মানে এইটাকে চেঞ্জ করছে না, সে অপরিবর্তিত রাখছে। তাহলে এই জন্য এটাকে কি বলে? অপরিবর্তক বা আইডেন্টিটি ম্যাট্রিক্স। বোঝাতে পেরেছি? জি কিভাবে অপরিবর্তিত জি থাকে একটু পরে আমরা দেখবো। বেসিক গুলো কি ক্লিয়ার হচ্ছে এখন স্যার। ধীরে ধীরে? বলো। স্যার এই দুইটা স্যার গুণ করলে স্যার একই থাকবে। এই দুটো গুণ করে দেখো, তুমি নিজে নিজে করে দেখো, প্রয়োজনে স্ক্রিনশট নিয়ে রাখো। এই ম্যাট্রিক্স আর এই ম্যাট্রিক্স তুমি গুণ করো, দেখবা আবার তুমি 2 3 6 9 পাইবা 100%। স্যার। হ্যাঁ স্যার আপনি যে রেকর্ড করতেছেন নাকি আমরা পাবো? রেকর্ডটা আমি দেখি, এটা তো আসলে ইউটিউবে দেওয়া লাগে, ইউটিউবের লিংকটা তোমাদের দেখি দিতে পারি কিনা। হ্যাঁ, তোমাদের উদ্দেশ্যে রেকর্ডটা করা যেন পরবর্তীতে দেখে নিতে পারো ক্লাসগুলো, চেষ্টা করবো দিয়ে দেওয়ার। ওকে শাহরিয়ার, এই পর্যন্ত কোনো প্রশ্ন আছে? যতটুকু বললাম বেসিক আলোচনা। আচ্ছা ওকে ফাইন। তাহলে এবার একটু নিচে নামি আমরা ক্যানভাসে। এই দেখো হোয়াইট বোর্ডের চেয়ে এখানে এই সুবিধাটা আছে, দেখো তুমি চাইলে আগের অংশটুকু দেখতে পাবা কি কি করেছি, তুমি চাইলে আবার নিচেও ব্যবহার করতে পারবে। এইটা হলো সুবিধা, এখানে মোছা লাগছে না বারবার। এবার আসো কেন আইডেন্টিটি ম্যাট্রিক্স বলছি সেটা আমি দেখাই। এখানে লক্ষ্য করো, মনে করো তোমার সামনে দেখো, আমরা নরমালি আইডেন্টিটি ম্যাট্রিক্স হলো এরকম। এটা হলো দ্বিমাত্রিক স্থানাঙ্কের জন্য 1 0 0 1। তাহলে প্রথম কলামটা বুঝবে তুমি এক্স অক্ষ বরাবর একক ভেক্টর, শব্দ আগেই বলছি না, এক্স অক্ষ বরাবর একক ভেক্টর কি ছিল? 1 0। তাহলে এটা হবে আমাদের আই, এক্স অক্ষ বরাবর একক ভেক্টর হলো আই। আর দ্বিতীয় কলামটা হলো ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর জে। মনে থাকবে? মনে রাখবে এটা, প্রথমটা হলো আই, দ্বিতীয়টা জে। আচ্ছা এবার মনে করো এটা তো একটা স্থানাঙ্ক ব্যবস্থা এক্স ওয়াই প্লেন। আমরা একটি ম্যাট্রিক্সের মান ধরো বের করতে চাই এটা সাপেক্ষে, সেটা ম্যাট্রিক্সটা কেমন? ধরো ম্যাট্রিক্সটা হলো এরকম 2 1, আর এখানে দিলাম মনে করো 1 3, ছোট ছোট সংখ্যা নেই, ক্যালকুলেশন করতে সুবিধা হবে। এবার ধরো এই যে এই স্থানাঙ্কের সাপেক্ষে আমি এই ভেক্টরটার মান মনে করো জানতে চাই, দেখি আমরা কি পাই, তাই না? চলো এখানে আমরা এগুলো স্থানাঙ্ক ব্যবস্থা প্রথমে এঁকে নেই। দেখো এখানে এটা কাজে লাগবে, ভালো করে লক্ষ্য করবো আমি কি কি করতেছি। এখন না বুঝলে অবশ্যই প্রশ্ন করবে। দেখো আমাদের এক্স অক্ষ বরাবর একক ভেক্টর মনে করা ছিল এই যে এতটুকু, এই যে এটা ছিল ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর। ওকে এই পর্যন্ত। তাহলে এই ম্যাট্রিক্সটা কি করবে? নতুন ম্যাট্রিক্সের জন্য আই কোনটা বলতে পারবো? আই হলো যে দেখো এটা প্রথম কলামটা হলো আই, আর দ্বিতীয় কলামটা হলো জে।
নতুন ম্যাট্রিক্সের জন্য। তাহলে এবার তুমি যদি আইটাকে লিখতে চাও কি লিখবা 2 1। দেখো 2 1 কোথায় আসে? 2 1 বলতে এই ভেক্টরটা বোঝায় তাই না? এই দেখো এটা হলো 2 1 ভেক্টর। আমি এটা লাল কালি দিয়ে দেখাই নতুন নতুন আইটা যেন তোমরা গলিয়ে না যাও। দেখো এটা হলো আমাদের নতুন আই, এটা হলো আমাদের কি নতুন ম্যাট্রিক্সের সাপেক্ষে একক ভেক্টর আই। আবার দেখো 1 3, এই যে দ্বিতীয়টা 1 3 কোথায় যাবে দেখো তৌহিদ ভালো করে, এই যে 2 ধরো এখানে আসছে আনুমানিক। হ্যাঁ আমরা পুরোটা তো দেখাচ্ছি না, বারবার কালার চেঞ্জ করছি না, ধরো আনুমানিক এখানে আসছে, একটু এদিক ওদিক হোক, এই জায়গায় আসলো মনে করো এইটা, তাহলে এইটা হবে আমাদের নতুন যে ভেক্টর, নতুন যে ট্রান্সফার হওয়ার পরে। ভালো করে বুঝবা। দেখো এবার কিন্তু এটা আরেকটা স্থানাঙ্ক ব্যবস্থা প্রকাশ করছে। তুমি চাইলে এই যে এটাকে এক্স ধরে এটাকে ওয়াই অক্ষ ধরে তুমি এবার যে কোনো মান তুমি বসাতে পারবা। তাহলে এটা আরেকটা স্থানাঙ্ক ব্যবস্থা প্রকাশ করছে আমাদের কাছে। এটা ছিল এক্স ওয়াই প্লেন, এটা নতুন একটা স্থানাঙ্ক ব্যবস্থা। এবার মনে করো স্যার একই অক্ষের উপর স্যার আরেকটা, না একই অক্ষের উপর না, আমরা আদি অক্ষের সাপেক্ষে মানগুলো বসিয়েছি। আদি অক্ষের সাপেক্ষে বসানোর পরে নতুন আমরা একটা স্পেস পাচ্ছি, বুঝেছো? এবার ধরো আমি বোঝানোর জন্য বলি, ধরো তুমি এটা হলো তোমার এক্স অক্ষ, এটা হলো তোমার ওয়াই অক্ষ। তোমাকে যদি এবার বলি যে তুমি 1 1 এই যে এই স্থানাঙ্ক ব্যবস্থার সাপেক্ষে তুমি এই বিন্দুটাকে স্থাপন করো, ধরো বললাম 1 1, তুমি যদি এই বিন্দুটাকে স্থাপন করতে চাও বিন্দুটা কোথায় যাবে, তাই না? দেখো বিন্দুটা কোথায় যায় একটু লক্ষ্য করো। হ্যাঁ দেখো 1 মানে কি, এটা হলো 1, আমি যদি লিখতাম 2 1, যদি বলতাম 2 1, এটার মানে হলো এক্স অক্ষ বরাবর 2 ঘর যাবে, এটা এক্স অক্ষ বরাবর 1 ঘর, কারণ আই মানে একক ভেক্টর। তাহলে তোমার এখানে আসবে মনে করো, ওকে এক্স অক্ষ বরাবর 2 ঘর গেলাম। আবার যদি 1 থাকে তার মানে ওয়াই অক্ষ বরাবর 1 ঘর যাবে, ওয়াই অক্ষ বরাবর 1 ঘর গেলে এতটুকুই হবে। এবার তুমি সমান্তরালে নিয়ে আসো, দেখো বিন্দুটা কোথায় আসে, এই যে দেখো এই স্থানাঙ্কের সাপেক্ষে নতুন যে লাল রং দিয়ে আঁকলাম স্থানাঙ্ক ব্যবস্থাটা, ঠিক আছে? এইটার সাপেক্ষে এইটা হলো তোমার 2 1 বিন্দু, এই যে দেখো 2 1, লক্ষ্য করছো? বুঝো নাই? এই দেখো এটা হলো 2, দেখো এটা হলো 2 2i, আর এটা হলো 1j। এই তাহলে বিন্দুটা তোমার আসবে আনুমানিক এইখানে, আর একটু উপরে আসবে আর কি, দেখো সমান্তরাল এই যে এইখানে আসবে ফাইনালি, এইটা হবে 2 1। তাহলে এটা কি একটা নতুন স্থানাঙ্ক ব্যবস্থা, এটা তোমরা নিশ্চিত হও, এটা একটা নতুন স্থানাঙ্ক ব্যবস্থা নির্দেশ করছে। আচ্ছা একটু এগুলো মুভ করে দিই, দেখো এবার হ্যাঁ লক্ষ্য করো, আমরা মনে করো জানতে চাই এটার মানটা জানতে চাই মনে করো, ওকে দেখো এই যে 2 1 1 3 এটার মানে কি বলতো? এটার মানে কিন্তু এরকম দাঁড়ায়, এটার মানে হবে তোমার এইটাকে তুমি কিভাবে লিখতে পারো বলতো, যে 2i সরি এই যে দেখো এই 2 1 1 3, তাই না? এই ম্যাট্রিক্সটা এই স্থানাঙ্ক ব্যবস্থা প্রকাশ করছি। এবার ধরো আমি এই ম্যাট্রিক্সের সাপেক্ষে নতুন একটি ম্যাট্রিক্স নির্ণয় করব। তার আগে তুমি একটা ভেক্টর নাও, আমার সামনে একটা ভেক্টর দিই তোমাকে, ধরো -2 +2, এই ভেক্টরটা নিয়ে তুমি একটু কাজ করো। এই ভেক্টরটা এক্স ওয়াই স্থানাঙ্ক অর্থাৎ এই যে স্থানাঙ্ক ব্যবস্থা এর সাপেক্ষে কোথায় থাকবে বের করতে পারবো শাহরিয়ার? এইটার সাপেক্ষে এই ভেক্টরটা কোথায় যাবে দেখো আমরা চেষ্টা করি, বের করতে পারবো ইনশাআল্লাহ। দেখো আমরা এই ম্যাট্রিক্সটাকে চিন্তা করছি, তাহলে এইগুলোকে তুমি এখন মাথায় আনবা না। তাহলে প্রথমে আসবে কি -2, -2 মানে কি দেখো তো, এই যে -1 -2 এখানে না, আর +2 হবে দেখো এখানে, লক্ষ্য করো। এই দেখো এই ভেক্টরটা কি, এটা কিন্তু তোমার এই যে এই ভেক্টরটা না, এটা বুঝাতে পারছি আমি? -2 +2। আচ্ছা এবার এটাকে একটু বাছাই করে চলো, -2 +2 এটাকে কি আমরা এভাবে লিখতে পারি না? দেখো তো -2i + 2j, এভাবে লিখতে পারবো না? একই কথা। এবার মানটা বসো, আমি কোন অক্ষের সাপেক্ষে কাজ করছি এবার বলো তো, এইটা না এইটা? দেখো এইটার সাপেক্ষে কাজ করছি, তাহলে এখানে আইকনটা 1 0 লিখো, তাহলে -2 × 1 0 লেখো 1 0। এরপরে দেখো +2, এগুলো পরে মুছে দিচ্ছি আমি। দেখো +2 যে কত এখানে, যে হলো 0 1 0 1। এবার একটু ক্যালকুলেশন করো তো, দেখো তো কত আসে। -2 প্রথমটাকে ক্যালকুলেশন করো, সবগুলো গুণ করো, -2 0। এরপরে তুমি যোগ করবে, দেখো যোগ দিয়ে লিখবা কত, দেখো 0 2, তাই না? এবার এটা যোগ করে দাও, দেখো তো কত আসে ফাইনালি। যোগ করে দেখো তুমি পাচ্ছ -2 নিচে পাচ্ছ +2, দেখো তো আগের ভেক্টরটাই প্রকাশ পাচ্ছে না? তাহলে দেখছো এই ম্যাট্রিক্সের সাপেক্ষে, বুঝালে ভালো হতো। হ্যাঁ আবার বলি দেখো
আমরা মনে করো এই যে এইটা একটা স্থানাঙ্ক ব্যবস্থা, এই স্থানাঙ্ক ব্যবস্থার সাপেক্ষে এই ভেক্টরটা কোথায় আছে আমরা জানতে চাই। ওকে, তাহলে এই যে এই ভেক্টরটা এরকম হবে, এই স্থানাঙ্ক ব্যবস্থা মানে হলো xy প্লেন, আগেই বলেছি এটা হলো xy প্লেন। তাহলে মাইনাস, এই যে দেখো -2, আবার দেখো এই যে +2। ওকে, তাহলে এটা হলো কি আমার এই ভেক্টরটা। তাহলে এই স্থানাঙ্ক ব্যবস্থার সাপেক্ষে ভেক্টরটি, এই ভেক্টরটি আছে এই যে এরকম এরকম একটি জায়গায়। তাহলে আমরা দেখতে চাই এটা চেঞ্জ হইলো কিনা। দেখো তাহলে -2 + 2, এটাকে তুমি চাইলে -2i + 2 যেভাবে তুমি লিখতেই পারো, তাই না? এইভাবে লিখলাম। তাহলে এই ক্ষেত্রে এই ম্যাট্রিক্সের সাপেক্ষে i হলো 1 0 লিখলাম, j হলো 0 1 লিখলাম, গুণ করেছি যোগ করেছি। দেখো গুণ যোগ করার পরে আবার ঠিক আগের মানটাই ফেরত পাচ্ছ, এই মানটাই কিন্তু ফেরত পাচ্ছ। ওকে, কিন্তু তুমি যদি এইটার সাপেক্ষে ক্যালকুলেশন করতা ঠিক এই মানটা ফেরত পাইতা না, চেঞ্জ হয়ে যাইতো। এই জন্যই বলছি দেখো এই ম্যাট্রিক্সটা অন্য কোনো ম্যাট্রিক্সকে চেঞ্জ করে না, ওই ম্যাট্রিক্সটাই রাখে, ওই ভেক্টরটাই রাখে, বুঝছো? এই জন্য এটাকে বলতেছি আমরা অভেদক। আমি বলছি না এটা আইডেন্টিটি ম্যাট্রিক্স। কেন বলেছি আইডেন্টিটি ম্যাট্রিক্স, বুঝছো তোমরা? অবেদক কেন আইডেন্টিটি ম্যাট্রিক্স বলছি, দেখো আমি যখন এটা দিয়ে ক্যালকুলেশন করেছি আবার এইটাই ফেরত পাইছি। দেখো -2 + 2 এটাই ফেরত পাচ্ছি। কিন্তু তুমি যদি এইটার সাপেক্ষে ক্যালকুলেশন করো, দেখো -2 + 2 ফেরত পাবে না। আমরা দেখাচ্ছি এটা কিভাবে হয়। দেখো এবার দেখো এটা লক্ষ্য করো, এটা মুছে দিচ্ছি এবার এগুলো আমরা। হ্যাঁ, এগুলো মুছে দেই, এখানে আমরা একটু ক্যালকুলেশন করবো, এই জন্য মুছে দিচ্ছি এটা। ভালো করে লক্ষ্য করো কি কাজ করছি আমরা এখন। বিরক্ত লাগছে? বিরক্ত লাগলে অফ করে দেবো আজকের ক্লাস। না স্যার। একটু বেসিক আলোচনা করছি তো, সবাই আসলে বেসিক নিতে চায় না, তোমরা নিতে চাচ্ছ বলেই তোমাদেরকে বলছি। এগুলো আমি না বললেও পারতাম, অন্য অঙ্কে চলে যেতে পারতাম নির্ণায়কে। দেখো আমি এবার মনে করো এই ম্যাট্রিক্সের সাপেক্ষে, এই যে আমি যে ম্যাট্রিক্সটা লিখছিলাম, দেখো কি ম্যাট্রিক্স ছিল এটা, -2 + 2, তাই না? এই ভেক্টরটা কিন্তু এখানে আছে, বুঝো এই ম্যাট্রিক্সের সাপেক্ষে এখানে আছে। আমি এবার জানতে চাই যে এই ভেক্টর ম্যাট্রিক্সের সাপেক্ষে এই ভেক্টরটা কোথায় আছে। তাহলে আমরা কিভাবে লিখবো -2 + 2i কে? দেখো এইভাবে লিখবো, এখানে লিখছি দেখো -2i + 2j, তাই না? লিখলাম। এবার চিন্তা করো তো এইখানে এই ম্যাট্রিক্স নিয়ে আমরা কাজ করছি, তাহলে i কত? 2 1 লেখো, -2 এর সাথে হবে কত? 2 1। এরপরে প্লাস দিয়ে দেখো +2 এর সাথে কত হবে বলো তো? 1 3, তাই না? এবার ক্যালকুলেশনটা করি আমরা, চলো। এখানে পাবো -4, এখানে পাবো -2, এখানে পাবো আমরা, দেখো একবার যোগ করি, একবারে করি যোগটা, +2 + 6, একবারে করলাম, এক লাইন শর্ট করলাম। এবার হিসাব করে দেখো তো কত আসে, -2 + 4 না? এটা কি আগের ভেক্টরটা রয়েছে? দেখো তো এই ভেক্টরটা আছে কিনা, এখনো চেঞ্জ হয়ে গেছে না? জি স্যার। দেখছো? তাহলে এটা কিন্তু আইডেন্টিটি ম্যাট্রিক্স না, এজন্য চেঞ্জ করে দিয়েছে। বাট আমরা যখন এটা দিয়ে ক্যালকুলেশন করছিলাম আবার ফেরত পেয়েছিলাম এইটাই, এইজন্য এটাকে আইডেন্টিটি ম্যাট্রিক্স বলছি আমরা। ওকে, তাহলে আমরা চলো এই ভেক্টরটাকে স্থাপন করি এই অক্ষের সাপেক্ষে, এই অক্ষের সাপেক্ষে লাল যে এটার সাপেক্ষে স্থাপন করছি। দেখো আমরা এখানে লাল দিয়ে কাজ করি তাহলে। হ্যাঁ দেখো -2 + 4 বসাও, -2 + 4 বসাই। দেখো এই যে -2 + 4 এখানে আসবে মনে করো, এই যে এই দিকে আসবে আনুমানিক একটা পয়েন্ট। দেখো এই যে তোমার নতুন যে ভেক্টরটা তুমি দেখতে পাচ্ছ, এইটা হলো এই ম্যাট্রিক্সের সাপেক্ষে, এই ম্যাট্রিক্সের সাপেক্ষে এই ভেক্টরটার অবস্থান। আর এই যে নীল রঙের ভেক্টরটি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এই ম্যাট্রিক্সের সাপেক্ষে একই ভেক্টরের অবস্থান। ভেক্টর কিন্তু একটাই, -2 + 2। এই সেম ভেক্টরটাকে যখন আমি এই ম্যাট্রিক্সের সাপেক্ষে চিন্তা করছি তখন সে থাকতেছে এই জায়গায়, যখন আমি এর সাপেক্ষে চিন্তা করছি তখন চলে যাচ্ছে এইরকম একটা জায়গায়, বুঝছো? তাহলে ম্যাট্রিক্স কি করলো? ম্যাট্রিক্স একটি ভেক্টরকে, তুমি একটি ভেক্টর দিয়েছো, সে কি করলো? এই ভেক্টরটাকে ট্রান্সফার করে দিল, তাই না? আবার একটু লম্বাও করছে, লক্ষ্য করো এই ভেক্টর, সেই ভেক্টরটা কি লম্বা হয়েছে না? লম্বা জি হয়েছে। স্যার এটা একটু আরেকবার একটু বলেন স্যার, আবার বলি দেখো। কেন আচ্ছা এই যে এই ভেক্টরটা কি বুঝছো কিনা তৌহিদ বলো, এটা কিভাবে পেয়েছি আমরা? এটার মান না পাচ্ছি স্যার, দেখো। এটাই স্যার আরেকবার বলুন। আচ্ছা আবার বলি, আমরা এই ম্যাট্রিক্স নিয়ে কাজ করতেছি মনে করো, এতক্ষণ আমরা দেখছি এই ম্যাট্রিক্সের সাপেক্ষে এই ভেক্টরটা কি রকম হয় সেটা আমরা দেখেছি। এবার আমরা দেখবো এই একটা ভেক্টরই, এই সেম ভেক্টরই এই ম্যাট্রিক্সের সাপেক্ষে কোথায় যায় এটা আমরা দেখতে চাই। তাহলে আমরা এইটাকে কিভাবে লিখতে পারি? -2 + 2 কে লিখতে পারি -2i + 2j, তাই না? আমরা এভাবে লিখতে পারি নিশ্চয়ই। এটা নিয়ে কোনো প্রশ্ন আছে তৌহিদ? না স্যার। এটা লিখতে পারি। এবার বলো আমার আই কোনটা? আমি তো ম্যাট্রিক্স নিছি এইটা, এটার জন্য আই হবে 2 1 লিখলাম। দেখো 2 1, -2 ছিল, আই এর মানটা বসালাম, আবার +2 লিখলাম। এবার জে এর মান কত? দেখো 1 3। ওকে, দেখো লিখলাম 1 3, জি স্যার। বুঝো?
এবার গুণ করো -4 -2 দেখো -4 -2 লিখলাম, এরপরে যোগ দিয়ে কি লিখবা দেখো তুমি 2 + 6 লিখবা না, জি স্যার। লিখছো, এরপরে যোগ করলে তুমি কি পাবে দেখো -2 + 4 -2 + 4। তার মানে এই ভেক্টরটা, এই যে এই ভেক্টরটাকে আমি যদি এই ম্যাট্রিক্সের সাপেক্ষে কম্পেয়ার করি তাহলে সে কোথায় চলে যাবে, এই দেখো লাল রঙের যে ভেক্টর, এই ভেক্টরে সে রূপান্তরিত হবে। তাহলে এই ম্যাট্রিক্স কি করলো, একটা ভেক্টরকে রূপান্তর করে দিল, অন্য জায়গায় নিয়ে গেল, লম্বা করে দিল। তাহলে ম্যাট্রিক্স নরমালি একটা ভেক্টরকে স্কেলিং করে, স্কেলিং মানে কি লম্বা করা বা ছোট করা। দেখো এটা কিন্তু লম্বা হয়েছে, আগেরটার চেয়ে একটু লম্বা হয়েছে, তার মানে স্কেলিং হয়েছে। ছোট হওয়া বা লম্বা হওয়াকে বলে স্কেলিং। আর যেটা স্কেলিং করে সেটা হলো স্কেলার, 2 3 4 এগুলো আসতেছে। এবং ট্রান্সফার করে, এবং ট্রান্সফার করছে দেখো এখানে ছিল একটু ঘুরাই দিছে, ট্রান্সফার করে দিছে না, মনে থাকবে? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এবার তুমি যদি জানতে চাও যে স্যার জ্যামিতিক ভাবে দেখান এই ভেক্টরটা যে পাবো, এই দেখো এইটা আর এটা যোগ করলে, এই দুইটা ভেক্টর যোগ করলে যে এটাকে তুমি যদি -2 আর +2 করে যোগ করো তুমি এই ভেক্টরটাই পাইবা। কিভাবে আমি দেখাই দেখো, আমি নতুন একটা কালার নিচ্ছি দেখানোর জন্য। দেখো দেখো কিভাবে পাই আমরা। তোমার এখানে কি আছে লক্ষ্য করো, -2i না, -2i মানে কি, যে আই ভেক্টরটা নতুন যে এই ম্যাট্রিক্সের সাপেক্ষে যে আই ভেক্টর, এটাকে উল্টা দিকে দ্বিগুণ করা। -2i মানে কি, দিক চেঞ্জ হয়ে যাবে, ডবল হবে। মাইনাস মানে দিক চেঞ্জ হওয়া, আর 2 মানে ডবল হওয়া। দেখো একটু করে নিই আমি। শাহরিয়ার কি বুঝছো, বুঝতেছো আমার কথা? জি স্যার, বুঝতেছি। না বুঝলে বলো, না বুঝলে প্রশ্ন করতে হবে, কিন্তু তোমাদের জন্যই আজকে সেকেন্ড সেশন। -2i দেখো, তাহলে -2 ধরো এরকম আনুমানিক, এটা ধরো -2 মানে বিপরীত দিকে ঘুরালাম জাস্ট, এটা হলো -i। এবার 2i মানে কি, -2i মানে এটাকে ডবল করে দেওয়া। এই দেখো এটা হলো -2i ভেক্টর, আশা করি বুঝেছো। এরপরে দেখো আছে কি তোমার 2j ভেক্টর। 2j ভেক্টর মানে কি, এটা দিক আর চেঞ্জ হবে না, প্লাস আছে, এটাকে শুধু ডবল করে দিবে। এটাকে তুমি ধরো ডবল করলে, এটা মুছে দেই একটু, তাহলে বুঝতে সুবিধা হবে তোমার। দেখো এটা একটু মুছে দেই। তুমি মনে করো এবার 2j ভেক্টরটা ধরো এখানে আসলো, হ্যাঁ আনুমানিক, ধরো এটা ডবল করলাম, ফর এক্সাম্পল ধরো ডবল, এই যে এই ভেক্টরটাকে ডবল করলাম, ডবল করলে ধরো এই জায়গায় আসলো, তাহলে এটা হলো তোমার 2j ভেক্টর, এটা হলো -2i ভেক্টর। ওকে, এবার আসো আমরা এবার এই দুটো ভেক্টর যোগ করতে চাই, এই যে -2i 2j, আমরা তো এটা নিয়ে কাজ করতেছি, -2i + 2j এই ভেক্টরটা নিয়ে তো কাজ করতেছি। তাহলে দুইটা ভেক্টর পেলাম, এই দুইটা যোগ করবা কিভাবে? আচ্ছা তোমরা কি সামান্তরিক সূত্র পেয়েছিলা ভেক্টরের ছেলেরা? জি স্যার। জি স্যার। সামান্তরিক সূত্রটা কি বলে? সামান্তরিক সূত্র বলে যদি দুটি ভেক্টর কোন একটি সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু দ্বারা প্রকাশ পায়, তাহলে এই দুইটা ভেক্টরের যোগফল বা লব্ধি ওই বাহু দুটির ছেদবিন্দুগামী কর্ণ দ্বারা প্রকাশ পাবে, তাই না? মনে আছে? আবার বলি দেখো, যদি কোন সামান্তরিকের সন্নিহিত দুইটা বাহু দ্বারা দুটি ভেক্টর প্রকাশ পায়, তাহলে ওই দুইটি ভেক্টরের যোগফল কেমন হবে? ওই সন্নিহিত বাহু দুইটার ছেদবিন্দু দিয়ে যে কর্ণ যাবে সেই কর্ণটা